এই মেরিন স্নাইপারকে ফাঁসিয়ে দেওয়া হয় এক পলিটিশিয়ানের হত্যা মামলায়, যারই জের ধরে এই মেরিন স্নাইপারের পেছনে পড়ে যায় আমেরিকার ডিআইএ, এফবিআই সহ সোয়াতের স্পেশাল ফোর্সের মতো ভয়ঙ্কর সব টিম। অন্যদিকে আরো এক মারাত্মক অ্যাসাসিন মরিয়া হয়ে ওঠে এই মেরিন স্নাইপারকে হত্যা করার জন্য। একদিকে ভয়াবহ স্পেশাল ফোর্সের অভিযান, অন্যদিকে মারাত্মক এক অ্যাসাসিনের তাণ্ডব। ব্র্যান্ডন ব্যাকেট কি পারবে তাদের সবাইকে খতম করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে স্নাইপার অ্যাসাসিন ইন মুভির আজকের এই এক্সপ্লেনেশন। তোমরা যারা শুটার মুভির ফ্যান আছো তাদের জন্য মাস্ট ওয়াচ একটি মুভি। তাই তোমাদের কাছে আজকে আমার একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওর মজা পেতে সম্পূর্ণ ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখো। মুভি শুরুতে আমরা এক মেরিন স্নাইপার ব্র্যান্ডন ব্যাকেটকে দেখতে পাই, যাকে ডিআই এর একটি সোয়াট টিম গ্রেপ্তার করে আমেরিকায় নিয়ে যাচ্ছে। তারা যতই সামনে এগোতে থাকে ব্র্যান্ডন বুঝতে পারে তাদের জন্য সামনে ভয়ানক বিপদ এগিয়ে আসছে। ঠিক সেই সময় তাদের সামনে একটি ট্রাক এগিয়ে আসতে দেখতে পাই, এমনকি তাদের পেছনেও আরো একটি ট্রাক এগিয়ে আসে আর তাদের রাস্তা ব্লক করে দেয়। অন্যদিকে আমরা এক অ্যাসাসিন স্নাইপারকে দেখতে পাই যার নাম লেডি ডেথ। সে প্রায় 1.5 কিলোমিটার দূরের এক পাহাড়ের আড়াল থেকে সেই সোয়াট টিমের গাড়ির উপর এক মারাত্মক টার্গেট নিয়ে বসে রয়েছে সুযোগের অপেক্ষায়। তার মাত্র একটাই লক্ষ্য, যে করে হোক এই মেরিন স্নাইপার ব্র্যান্ডন ব্যাকেটকে শেষ করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই মেরিন স্নাইপার ব্র্যান্ডন ব্যাকেট কি এমন অপকর্ম করেছে যার জন্য এই অ্যাসাসিনের সাথে সাথে স্বয়ং সোয়াট টিমও তাকে ডাউন করতে চায়? চলো এবার সেটা আমরা একদম শুরু থেকে জেনে আসি। ফ্ল্যাশব্যাকে আমরা সেন্টার আমেরিকার কোস্টা ডার্ভি নামের একটি শহর দেখতে পাই। সেই রাতে আমেরিকাতে পলিটিক্যাল ডিল করতে আসে মেক্সিকোর এক বড় পলিটিশিয়ান, কিন্তু সে যখন লাইভ স্পিচ দিচ্ছিল হঠাৎ এক শটে কেউ তার খুলি উড়িয়ে দেয়। আমেরিকার গভর্নমেন্ট দ্রুত এই হত্যাকারীকে খুঁজে বের করার নির্দেশ দিলে এই কেস এসে পড়ে আমেরিকার ডিআই এর হাতে। সেখানে আমরা একজন ডিআই এর এজেন্ট জুলিয়েট কাভারকে দেখতে পাই। সে এসে তার সিনিয়র অফিসার জন ফ্রাঙ্কলিনকে জানায় তাদের টিম সেখান থেকে বেশ কিছু নমুনা পেয়েছে। এই শট নেওয়া হয়েছে প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে, যেটা ব্র্যান্ডন ব্যাকেট ছাড়া কারো পক্ষে এই মারাত্মক শট নেওয়া সম্ভব নয়। সেখানে কিছু এয়ারলাইন্সের টিকিট আর একটি চুল পাওয়া গিয়েছে, আর সব থেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেগুলো হচ্ছে আমাদেরই মেরিন স্নাইপার ব্র্যান্ডন ব্যাকেটের। জন ফ্রাঙ্কলিন তাকে জানায় হত্যাকারী যেই হোক তাকে দ্রুত গ্রেপ্তার করো আর আমার সামনে নিয়ে এসে হাজির করো। অন্যদিকে আমরা ব্র্যান্ডন ব্যাকেটকে দেখতে পাই তার বাড়িতে। সে মনে সুখে বসে গেম খেলছে, কিন্তু সে মোটেও জানে না তার জন্য আস্ত একটি ভয়ানক সোয়াট টিম ধেয়ে আসছে। সেখানে আমরা লেডি ডেথকে দেখতে পাই যে নিজেও ব্র্যান্ডনের বাসার দিকে যাচ্ছিল তাকে শেষ করে দেওয়ার জন্য। সে তার ব্যাগ থেকে গান বের করে প্রস্তুত হতে থাকে ব্র্যান্ডন ব্যাকেটকে শেষ করে দেওয়ার জন্য। এমন সময় মুহূর্তেই সেই সোয়াট টিম তার বাসার পেছনের দিকে দেয়াল ভেঙে ব্র্যান্ডন ব্যাকেটকে গ্রেপ্তার করে নিতে সক্ষম হয়। ব্র্যান্ডন তো এসবের কিছুই বুঝতে পারে না, তবে তার ভাগ্য ভালো ছিল যে লেডি ডেথের আগেই সোয়াট টিম তাকে গ্রেপ্তার করে ফেলেছে, নয়তো লেডি ডেথ তাকে এতক্ষণে ওপরে পাঠিয়ে দিত। এই সবকিছু দেখে লেডি ডেথ সেখান থেকে সরে আসে আর সোয়াট টিম ব্র্যান্ডন ব্যাকেটকে ধরে নিয়ে ডিআই এর হেডকোয়ার্টারে চলে আসে। সেখানে জন ফ্রাঙ্কলিন এসে ব্র্যান্ডনকে জিজ্ঞেস করে, বলো বাচ্চা, আমেরিকাতে এত মানুষ থাকতে তুমি কেন এই মেক্সিকান পলিটিশিয়ানের খুলি উড়িয়ে দিলে? তার এইসব কথা শুনে ব্র্যান্ডন বলে, আমি চাইলে পৃথিবীর ভয়ানক ভয়ানক সব মাফিয়ার খুলি উড়িয়ে দিতে পারি, কিন্তু আমি ইলিগালি কাউকে হেডশুট দেই না, আর এই হত্যাকাণ্ডের সাথে আমার কোনোই সম্পর্ক নাই। কিন্তু ফ্রাঙ্কলিন জানায় ক্রাইম স্পটে এয়ারলাইন্সে তোমার টিকিট পাওয়া গেছে আর সেই সাথে তোমার চুলও পাওয়া গেছে। তাই তুমি যেই হও না কেন এই অপরাধের জন্য তোমাকে পানিশমেন্ট পেতেই হবে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় ব্র্যান্ডন ব্যাকেটকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হবে আমেরিকার সেন্টার জেলে। ব্র্যান্ডনও বুঝতে পারে সে খুব বিশ্রীভাবে ফেসে গেছে, কিন্তু কে তাকে এভাবে ফাঁসাতে পারে? এমন সময় সেখানে জিরো নামের এক ডিআই এর জুনিয়র এজেন্ট আসে। সে এসে ফ্রাঙ্কলিনকে বোঝাতে থাকে ব্র্যান্ডন তার অনেক পুরান বন্ধু, সে তার সাথে অনেক বড় বড় মিশন করেছে আর ব্র্যান্ডন এরকম কাজ মোটেও করতে পারে না। ফ্রাঙ্কলিন তাকে জানায় হয়তো ব্র্যান্ডন এই হত্যাকাণ্ড করেনি, কিন্তু সকল এভিডেন্স ব্র্যান্ডনের বিপক্ষে, তাই তাকে জেলে পাঠাতে সে বাধ্য। আসলে ফ্রাঙ্কলিন বুঝতে পারেনি থার্ড পার্টির কেউ তাদের দুজনকেই নিয়ে খেলছে, কিন্তু জিরো বুঝতে পারে ব্র্যান্ডনকে বাঁচাতে হলে তাকে সেই কিলার পর্যন্ত পৌঁছাতে হবে আর সকল প্রমাণ জোগাড় করতে হবে। তাই সে ওই অফিসের উপরের তলায় সেই এজেন্ট জুলিয়েটের কাছে যায়। জিরো তাকে জানায় সে ব্র্যান্ডনকে চেনে কিনা। জুলিয়েট পজিটিভ উত্তর দিলে এবার জিরো জানায় এই শট ব্র্যান্ডন ব্যাকেট কোনোভাবেই নেয়নি, তাকে খুব বাজেভাবে ফাঁসানো হয়েছে। তাই আমি চাই এই কেস ইনভেস্টিগেশন করার জন্য তুমি আমাকে হেল্প করো। কিন্তু জুলিয়েট তাকে জানায় প্রায় 1.5 কিলোমিটার দূরে থেকে একদম পারফেক্ট ভাবে হেডশট নেওয়া হয়েছে আর এই কাজ একমাত্র শার্প স্নাইপার ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু জিরো জানায় সে সকল প্রমাণ জোগাড় করবে, তাই এই কাজের জন্য জুলিয়েটের সাহায্য তার খুবই প্রয়োজন। এমন সময় হঠাৎ জিরো দেখতে পায় আমেরিকার এক ট্রাক বিজনেসম্যানকে যার নাম ডোনাল্ড সাউথ। সেদিন সেও উপস্থিত ছিল সেই পলিটিশিয়ানের ফাংশনে। সে জুলিয়েটকে জিজ্ঞেস করে এই মাল পলিটিক্যাল ফাংশনে কি করছে। জুলিয়েট জানায় এই ব্যাপারে তার কোনোই ধারণা নাই। তখন জিরো তাকে জানায় এ হচ্ছে আমেরিকার একজন
একজন ট্রাক বিজনেসম্যান। যেহেতু সেই মিটিং ছিল শুধুমাত্র পলিটিশিয়ানদের জন্য, তাহলে এই বেটা ডোনাল্ড সেদিন সেখানে কি করছিল? এই সবকিছু দেখে জিরোর এবার আস্তে আস্তে সন্দেহ হতে থাকে এই বেটা ডোনাল্ডের দিকে। অন্যদিকে আমরা একজন কন্ট্যাক্ট কিলারকে দেখতে পাই, যাকে কেউ কল করে জানায় ব্র্যান্ডন ব্যাকেটকে সেন্টার জেলে পাঠানো হচ্ছে, তাই জেলে পাঠানোর আগেই তাকে খতম করে দিতে হবে। আর এই কাজের জন্য তাদের সবাইকে $3 মিলিয়ন দেওয়া হবে। এই অর্ডার পেয়েই সেই কন্ট্যাক্ট কিলার তাদের ভারী সব ওয়েপন প্রস্তুত করতে থাকে আর দ্রুত বেরিয়ে পড়ে ব্র্যান্ডন ব্যাকেটকে শেষ করার উদ্দেশ্যে। সেখান থেকে ব্র্যান্ডনকে জেলে পাঠিয়ে দেওয়া হলে রাস্তায় ব্র্যান্ডন সিকিউরিটিদের বলতে থাকে সামনে হয়তো তাদের জন্য বিপদ অপেক্ষা করছে, কিন্তু সেই সিকিউরিটি গুলো তার কোনো কথাই শুনে না, বরং তারা সামনে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে আমরা লেডি ডেথকে দেখতে পাই যে নিজেও তার স্নাইপার নিয়ে ও পেতে অপেক্ষা করছে ব্র্যান্ডনের আসার অপেক্ষায়। তারা যতই সামনে এগোতে থাকে তাদের পরিবেশ আরো গম্ভীর হতে থাকলে ব্র্যান্ডন জানায় তাদের পেছনে ফিরে যাওয়া উচিত, তাদের সামনে বিপদ থাকতে পারে। কিন্তু সেই সিকিউরিটি তার কোনো কথা না শুনে সামনে আগাতে থাকে। আর হঠাৎ একটি ট্রাক তাদের সামনে রাস্তা আটকে দাঁড়ালে এবার তারা বুঝতে পারে ব্র্যান্ডন সত্যি কথা বলছিল। তারা দ্রুত তাদের গাড়ি রিভার্স গিয়ারে ফেলে পেছনে যেতে চাইলে আরো এক ট্রাক তাদের পেছনে এসে সজোরে ধাক্কা মারে তাদের গাড়িতে। তারা সেই ট্রাক থেকে নেমে ব্র্যান্ডনের গাড়ি লক্ষ্য করে শুরু করে এক তুমুল মহাকাণ্ড। কিলারদের এই মুহুর্মুহু গুলিতে তাদের চারপাশের পরিবেশ মুহূর্তে এক ভয়ানক রূপ ধারণ করে। তারা সামনে যাকেই পাচ্ছে তাকেই উড়িয়ে দিতে থাকে আর সামনে এগোতে থাকে। ব্র্যান্ডন জানায় দ্রুত তার হ্যান্ডকাফ খুলে দেওয়ার জন্য, কিন্তু মুহুর্মুহু গুলিতে তাদের আশেপাশের সব সিকিউরিটি একে একে অক্কা পেতে থাকে। অন্যদিকে লেডিদের তার স্নাইপার নিয়ে ওত পেতে বসে রয়েছে ব্র্যান্ডনকে নিশানে নিয়ে। যদি সে একবার তার টার্গেটে এসে পড়ে তাহলেই সে ব্র্যান্ডনের ইচ্ছা খতম করে দিবে। সেখানে আরো এক সিকিউরিটি ট্রাকের পেছন থেকে সেই কিলারের খুলি উড়িয়ে দেওয়ার আগেই দূরে থেকে লেডিদের ছুটি দেখতে পায় আর সেই সিকিউরিটির খুলি এক মুহূর্তে উড়িয়ে দেয়। এদিকে কিলারদের ম্যাগাজিন শেষ হয়ে গেলে তারা দ্রুত সেটা রিলোড করার সময় ব্র্যান্ডন দ্রুত চাবি নিয়ে তার হাতের হ্যান্ডকাফ খুলে ফেলতে সক্ষম হয়। আর সেই কিলার দুইজন দুই দিক দিয়ে ব্র্যান্ডনের উপর আক্রমণ করতে গেলে এবার গাড়ির ভেতর থেকে ব্র্যান্ডন দুই হাতে দুজনকে একসাথে ওপরে পাঠিয়ে দেয়। কিন্তু ব্র্যান্ডন তো জানে না তার জন্য আরো এক স্নাইপার ওত পেতে বসে রয়েছে। সে একটু নড়াচড়া করা মাত্রই ব্র্যান্ডন চলে আসে লেডি ডেথের টার্গেটে আর সাথে সাথেই সে এক শট নেয়। কিন্তু কপাল ভালো থাকায় শট একটু এদিক সেদিক হয়ে যায় আর ব্র্যান্ডনও বুঝতে পারে এখানে স্নাইপার চলে এসেছে, তাই সে ওই গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করতে থাকে। আর এদিকে লেডি ডেথ তার উপর একের পর এক শুট চালাতে থাকে। তবে অবশেষে ব্র্যান্ডন সেই গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। ব্র্যান্ডনের পালিয়ে যাওয়ার নিউজ ফ্র্যাঙ্কলিনের কাছে পৌঁছে গেলে সে এবার ব্যাপক রেগে যায় আর তার টিমের সবাইকে কথা শোনাতে থাকে তাদের এমন অপকর্মের জন্য। সে জানায় তোমরা দুইটা টিম গঠন করে একটি টিম যত দ্রুত সম্ভব ব্র্যান্ডনের লোকেশন ট্র্যাক করো আর দ্বিতীয় টিম ব্র্যান্ডনের বাসায় পুনরায় রেড দাও যেন সেখান থেকে যে কোনো তথ্য পাওয়া যায়। এদিকে ব্র্যান্ডনকে আমরা দেখতে পাই যে ইতিমধ্যে পালিয়ে একটি শহরে এসে পৌঁছেছে। যেহেতু সে সিটির মধ্যে চলে এসেছে তাই সে তার ভাঙা গাড়ি নিয়ে চলতে পারবে না, তাই তার এখন একটি গাড়ি দরকার। ব্র্যান্ডন একটি গাড়ি চুরি করার চেষ্টা করতে থাকে, কিন্তু সেখানে দুজন লোকাল পুলিশ চলে আসে আর ব্র্যান্ডনকে এই অবস্থায় দেখে তার হাত উঁচু করে দাঁড়াতে বলে। কিন্তু তারা তো জানে না তারা যাকে ধরে ফেলেছে তাদের বসরাও তাকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে ব্র্যান্ডনও বুঝতে পারে সে যদি এখন আইন মেনে নেয় তাহলে সে আবারও ধরা পড়ে যাবে আর সে কোনোভাবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তাই সে এক প্রকার বাধ্য হয়ে দুজন পুলিশকে একসাথে কেলানো শুরু করে। পুলিশ দুজন পাল্টা আক্রমণ করতে আসে, কিন্তু কোথায় লিভারপুল আর কোথায় হাতির পুল তারা তো জানে না ব্র্যান্ডন ব্যাকেট কি জিনিস। মুহূর্তে তাদের দুজনকে কেলিয়ে ব্র্যান্ডন ব্যাকেট অন্য একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। আর এই নিয়েও যখন আবারও ফ্র্যাঙ্কলিনের কাছে যায় সে জানায় দুইজন পুলিশ মিলেও মাত্র একজনকে আটকাতে পারোনি। সেই পুলিশ অফিসার জানায় আমাদের কপাল ভালো, এরকম এক মেরিন স্নাইপার আমাদের হাতে পেয়েও জীবিত ছেড়ে দিয়েছে। সেখান থেকে পালিয়ে ব্র্যান্ডন ব্যাকেট ক্যালিফোর্নিয়াতে চলে আসে আর মাঝ রাস্তায় সেই গাড়ির ছেলেকে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে সোজা সে চলে আসে গভীর জঙ্গলের ভেতরে আর সেখানে একটি কুড়ে বাড়ির দিকে যেতে থাকে। আসলে এই বাড়ি আর কারোই নয়, স্বয়ং ব্র্যান্ডন ব্যাকেটের বাবা থমাস ব্যাকেটের। সেখানে থমাস ব্যাকেট তার ছেলেকে অনেক বছর পর দেখে বেশ খুশি হয়ে যায়, কিন্তু তার এই দুরবস্থা দেখে সে এটাও বুঝতে পারে ব্র্যান্ডন কোনো বিপদে পড়েছে। এই থমাস ব্যাকেটও ছিল শার্প মেরিন স্নাইপার, তাই সে তার ছেলেকে একজন শার্প স্নাইপার ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলেছে। আর তার রিটায়ারমেন্টের পর থেকে এখন তার সকল মিশনগুলো তার ছেলে ব্র্যান্ডন ব্যাকেট পরিচালনা করে। অন্যদিকে আমরা জিওকে দেখতে পাই সে ওই ড্রাগ মাফিয়াকে খুঁজতে খুঁজতে তার অফিসে চলে এসেছে। সেখানে সেই ড্রাগ মাফিয়া ডোনাল্ড সাউথের চিফ সিকিউরিটি আসে জিরোর সাথে দেখা করতে। মাফিয়ার এই সিকিউরিটির নাম ড্র্যাকে ফোনিক্স। জিরো তাকে বলে সে তার বসের সাথে একটা ডিল করতে চায়, যার জন্য
তার সাথে এখন মিট করা খুবই জরুরি। কিন্তু ফিনিক্স তাকে জানায় তার বস এখন দেশের বাইরে রয়েছে, তাই এখন তার সাথে দেখা করা সম্ভব না। ফিনিক্সের কথাবার্তা আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে জিরোর বেশ সন্দেহ হতে থাকে, কারণ ফিনিক্স তার সাথে একজন সিকিউরিটির মতো নয়, বরং একজন মেরিন আর্মির মতো কথা বলছিল। জিরো সেখান থেকে বেরিয়ে অন্য প্ল্যান করতে থাকে, তাই সে জুলিয়েটকে কল করে জানায় সেই ড্রাগ মাফিয়া ডোনাল্ড সাউথের সকল ডিটেলস খুঁজে বের করতে আর দ্রুত তাকে জানাতে। জুলিয়েট দ্রুত তাদের ডাটাবেস থেকে ডোনাল্ডের সকল ইনফরমেশন বের করে জিরোকে জানায়। জিরো তাকে জিজ্ঞেস করে ডোনাল্ডের সব থেকে কাছের এমপ্লয়ারকে। জুলিয়েট জানায় ডোনাল্ডের সব থেকে কাছের এমপ্লয়ার হলো তার অ্যাকাউন্টেন্ট, যার নাম অ্যালেক্স বারিমা। জিরো দ্রুত তার ঠিকানা জানাতে বলে। এমন সময় সেখানে ফ্রাঙ্কলিন চলে আসে আর জুলিয়েটের এমন কাজের জন্য তাকে বকাঝকা করতে থাকে। সে জানায় মিশনের গোপন পরিকল্পনা কাউকে জানানো ঠিক না, সে যেই হোক না কেন। ফ্রাঙ্কলিন চলে গেলে জুলিয়েট মেসেজ করে ডোনাল্ডের সেই অ্যাকাউন্টেন্টের ঠিকানা জিরোকে জানিয়ে দেয়। অন্যদিকে আমরা ব্র্যান্ডন ব্যাকেটকে দেখতে পাই যে তার বাবাকে সবকিছুই খুলে বলছিল। তার বাবা তাকে জানায় যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ তোমার কিছু হতে দেব না। এদিকে আমরা অফিসার ফ্রাঙ্কলিনকে দেখতে পাই যে একটি টিম নিয়ে রেড দিতে যায় ব্র্যান্ডনের আগের বাসায়। সেখানে সার্চ করতে থাকলে তারা সেই বাসা থেকে ব্র্যান্ডনের বাবার দেওয়া একটি চিঠি দেখতে পায়। আর সব থেকে দুর্ভাগ্য যে সেই চিঠিতে ব্র্যান্ডনের বাবার সেই জঙ্গলের বাড়ির ঠিকানা ছিল যেখানে ব্র্যান্ডন বর্তমানে রয়েছে। ঠিকানা পেয়ে ফ্রাঙ্কলিন তার পুরো টিম পাঠিয়ে দেয় সেই বাড়িতে রেড দেওয়ার জন্য। আর সেই রাতে বসে ব্র্যান্ডন ও তার বাবাকে আমরা গল্প করতে দেখতে পাই। এদিকে জিরো ঠিকানা পেয়ে দ্রুত চলে আসে সেই অ্যাকাউন্টেন্টের বাসায় আর তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে তার বসের ব্যাপারে জানানোর জন্য। কিন্তু অ্যালেক্স জানায় সে মাত্র শুধু তার বসের হিসাব দেখাশোনা করে, সে মেক্সিকান পলিটিশিয়ানের হত্যাকাণ্ডের ব্যাপারে সে কিছুই জানে না। এই সব কিছু বলতে পারবে ডোনাল্ডের পিএস মানে পার্সোনাল সিকিউরিটি। তাই সে সোজা চলে আসে ডোনাল্ডের পিএস এর কাছে। আর এই ব্যাটা হচ্ছে সেই যেদিন ব্র্যান্ডনের উপর আক্রমণ করেছিল। সেদিনের ব্যাপক কেলানি খেয়ে তার আজকের এই অবস্থা। গেটের সিকিউরিটিকে জিরো তার নিজের পরিচয় দিয়ে ভেতরে চলে আসে আর সেখানে যে ডাক্তারকে বলে তার হুঁশ ফিরিয়ে নিয়ে আসতে, কারণ তার সাথে তার অনেক হিসাব বাকি রয়েছে। কিন্তু ডাক্তার জানায় এটা আপনার পুলিশ স্টেশন না, এটা হচ্ছে হসপিটাল। ডাক্তারের এসব প্যাচাল শুনে জিরো বলতে থাকে না আর নেওয়া যাচ্ছে না এসব প্যাচাল। তাই সে এবার সোজা সেই লোকের বুকে তার মেশিন চেপে ধরে বলে তোর কাছে দুইটা অপশন আছে, তোর বসের লোকেশন আমাকে জানাবি, নয়তো এই মেশিনের দানা খেয়ে মরবি। জিরোর এমন ভয়ানক আচরণ দেখে ডাক্তার সহ নার্স একদম চুপসে যায়। জীবনে মায় অবশেষে এসে ডোনাল্ডের বর্তমান ঠিকানা তাকে জানিয়ে দেয় আর জিরো সেখান থেকে ফ্রাঙ্কলিনের সেই সোয়াট টিম পৌঁছে যায় ব্র্যান্ডনের লোকেশনে। এদিকে গল্প করতে করতে ব্র্যান্ডন হঠাৎ সিসি ক্যামেরায় দেখতে পায় একটি সোয়াট টিম তাদের বাসার দিকে আসছে। থমাস জানায় তাদের সাথে মোকাবেলা করা হয়েছে, তুমি যে নির্দোষ এটা প্রমাণ করা এখন সব থেকে বেশি জরুরি, তাই আপাতত এখান থেকে পালিয়ে যাও। ব্র্যান্ডনকে একটি টানেলের ভেতর দিয়ে বাহিরে বের করে দিয়ে থমাস হাত উঁচু করে বাহিরে বেরিয়ে আসে। আর এই সম্পূর্ণ মিশন ফ্রাঙ্কলিন তার অফিসে বসে লাইভ মনিটরিং করছিল, সেই সাথে সোয়াট টিমকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। সে সোয়াট টিমকে জানায় থমাস ব্যাকেটকে কোনোভাবেই শুট করা যাবে না, তাদের শুধুমাত্র একটাই সাসপেক্ট ব্র্যান্ডন ব্যাকেট। সেই সাথে পুরো বাসা ভালোভাবে সার্চ করার অর্ডার দেয় ফ্রাঙ্কলিন। এদিকে ব্র্যান্ডন ব্যাকেট সেই টানেল দিয়ে বাইরে বেরিয়ে আসে আর তার স্নাইপার দিয়ে আশেপাশের পরিবেশ ভালোভাবে দেখতে থাকে। সেই সোয়াট টিম যেই সামনে এগিয়েছে কোথায় থেকে একের পর এক গুলি এসে তাদের একে একে ডাউন করে দিতে থাকে। এটা দেখে স্বয়ং থমাসও শকড হয়ে যায়, কারণ সে ব্র্যান্ডনকে বলেছিল কোনোভাবেই সোয়াট টিমের গায়ে হাত দেওয়া যাবে না, কিন্তু সে কিনা অবশেষে তাদের হেডশট দিয়ে উড়িয়ে দেওয়া শুরু করলো। এদিকে ফ্রাঙ্কলিন তার সোয়াট টিমের এমন করুণ অবস্থা দেখে জিরোকে কল করে জানায় এই তোর বন্ধুর আসল পরিচয়, আমার পুরো দুইটা সোয়াট টিম একাই খেয়ে দিয়েছে তোর বন্ধু ব্র্যান্ডন ব্যাকেট। থমাস ভাবতে থাকে ছেলে যখন যুদ্ধ শুরু করে দিয়েছে তাহলে আর চুপ থেকে লাভ নাই, তাই সেও দ্রুত ঘরে ঢুকে যায় আর তার স্নাইপার নিয়ে পজিশন নেয়। অন্যদিকে আমরা ব্র্যান্ডনকে দেখতে পাই সে দূরে থেকে এই ফায়ারিং এর সাউন্ড শুনে সে ভাবতে থাকে হয়তো সোয়াট টিম তাকে না পেয়ে তার বাবার উপর অ্যাটাক করেছে, তাই সে আবারও ব্যাক করে তার বাসার দিকে যেতে থাকে। ব্র্যান্ডন তার বাবার কাছে ফিরে আসলে সে জানতে পারে তার বাবা এই শটগুলো নেয়নি। ব্র্যান্ডনও জানায় সেও শট নেয়নি, তার মানে এখানে তৃতীয় কেউ আছে যে এই সোয়াট টিমের উপর কোথাও থেকে শট নিচ্ছে। তাহলে এই শটগুলো কে নিচ্ছে? এবার আমরা দেখতে পাই আসলে এই পুরো সোয়াট টিমকে একাই খেয়ে দিয়েছে সেই অ্যাসাসিন স্নাইপার লেডি ডেথ।
সোয়াট টিম আসার আগে থেকেই এই স্নাইপার এখানে ঘাপটি মেরে বসেছিল ব্যান্ডনকে উড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু ব্যান্ডন টানেল দিয়ে বের হয়ে যাওয়ায় যখন সে তাকে দেখতে পায় না আর ইতিমধ্যেই সোয়াট টিম সেখানে চলে আসে, তাই সে ভাবতে থাকে আগের বারের মতো এবারও হয়তো সোয়াট টিম তার আগেই ব্যান্ডনকে গ্রেপ্তার করে নেবে। তাই সে এবার শুরু করে এমন ভয়ানক তাণ্ডব, আর মুহূর্তেই সোয়াট টিম কিছু বুঝে ওঠার আগেই তাদের পুরো টিমকে একাই খেয়ে দেয় এই লেডি ডেথ। ব্যান্ডন দ্রুত সেখানের এক টাওয়ারে উঠে যায় সেই স্নাইপারের লোকেশন ডিটেক্ট করার জন্য। এমন সময় লেডি ডেথ কৌশলে সোয়াট টিমের একজনের রাইফেলে শট নেয়, আর সেটা অটোমেটিক ফায়ার শুরু করলে থমাস এবার সেই লেডি ডেথের লোকেশন জেনে যায়। এবার লেডি ডেথ ব্যান্ডনের দিকে তার স্নাইপার তাক করলে থমাস লেডি ডেথের স্নাইপারে এক শট নিলে সেই স্নাইপার রেখে পালাতে শুরু করে, আর এদিকে ব্যান্ডন দ্রুত তার পিছু করতে থাকে আর এক পর্যায়ে তাকে ধরে নিতে সক্ষম হয়, কিন্তু সে ব্যান্ডনের উপর একের পর এক আক্রমণ চালাতে থাকে। ব্যান্ডন একজন মেরিন আর্মি হওয়ার পরও এই মারাত্মক আক্রমণগুলো সামাল দিতে হিমশিম খেয়ে যায়। তার বুকে পেটে জখম করে তাকে কাবু করতে থাকে। অবশেষে সেখানে থমাস ব্যাকেট চলে আসে আর তাকে হোস্টেজ বানিয়ে নিলে লেডি ডেথ এবার ফাইনালি ব্যান্ডনকে ছেড়ে দিতে বাধ্য হয়, আর ব্যান্ডন উঠে এসে তারা দুজনে এবার তাকে হোস্টেজ বানিয়ে নেয়। অন্যদিকে আমরা জিরোকে দেখতে পাই যে খুঁজতে খুঁজতে ফিনিক্সের বাসায় চলে আসে। সেখানে কাউকে না পেয়ে সে এবার তার বেডরুমে ঢুকে যায় আর সবকিছু তল্লাশি করতে থাকে। সেখানে সে ফিনিক্সের একটি গ্রুপ ফটো দেখতে পায়, তাই সে দ্রুত সেটির ছবি তুলে জুলিয়েটকে পাঠায় আর এই ফিনিক্সের সকল ডিটেলস জেনে তাকে জানাতে বলে। জুলিয়েট ফিনিক্সের সেই ফটো থেকে তার ফেস স্ক্যান করে জিরোকে জানায় এই ফিনিক্স আগে আমেরিকান মেরিন আর্মিতে ছিল, কিন্তু বর্তমান রেকর্ড অনুযায়ী সে 2 বছর আগেই মারা গেছে। এটা শুনে জিরো বুঝতে পারে এই ক্লিং মিশনে অবশ্যই ফিনিক্সের প্রভাব রয়েছে। সেখানে জিরো কিছু জাল পাসপোর্ট ও এয়ারলাইন্স এর টিকিট দেখতে পায় যেগুলো ছিল সবগুলোই ফেক, আর তার থেকে বড় বিষয় হচ্ছে সেগুলো ছিল ব্যান্ডনের। তবে সে ডাস্টবিনে সেখানে আরো একটি টিকিট দেখতে পায় যেটা মায়ামি আয়ারল্যান্ডের, যেটা ছিল ফিনিক্সের নিজের টিকিট। জিরো বুঝতে পারে তার মানে ফিনিক্স আর ডোনাল্ড সাউথ এখন সেই আয়ারল্যান্ডে রয়েছে। তাই সে একটি পোর্টে যায় আর সেখানে একজনকে জিজ্ঞেস করে আশেপাশে কোথাও হেলিপ্যাড রয়েছে কিনা। সেই লোক জানায় এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে একটি আয়ারল্যান্ড রয়েছে যেখানে সেই হেলিপ্যাড রয়েছে। তাই সে তাকে সেখানে নিয়ে যেতে বললে সেই লোকটি রাজি হয় না, কিন্তু এবার সে তাকে $100 টোপ দিলে সেই লোকটি রাজি হয়। এইদিকে আমরা আবারও ব্যাননকে দেখতে পাই যে এবার সরাসরি অফিসার ফ্রাঙ্কলিনকে সেই সোয়াট টিমের লাইভ ক্যাম্প থেকে জানায় সে সম্পূর্ণ নির্দোষ। না সে পলিটিশিয়ানকে মেরেছে, না সে ফ্রাঙ্কলিনের সোয়াট টিমকে মেরেছে। এবার সে লেডি ডেথকে দেখিয়ে ফ্রাঙ্কলিনকে জানায় এই সেই মেয়ে যে তার পুরো সোয়াট টিম সহ সেই পলিটিশিয়ানকে একাই খেয়ে দিয়েছে। এটা দেখে তো ফ্রাঙ্কলিন বিশ্বাসই করতে পারছিল না, মাত্র একজন সাধারণ মেয়ে তার পুরো একটা টিমকে মেরে দিয়েছে। সে ব্যাননকে জিজ্ঞেস করে তার কাছে কি প্রমাণ রয়েছে। ব্যান্ডন জানায় তাদের ডিআই অফিসে গেলেই সবকিছু জানা যাবে। ফ্রাঙ্কলিন তাকে জানায় সে দ্রুতই হেলিকপ্টার পাঠিয়ে দিবে তাদের রেস্কিউ করে নিয়ে আসার জন্য। অন্যদিকে ডিআই এর অফিসে জুলিয়েট লেডি ডেথের ফেস স্ক্যান করে তার সকল ডিটেলস পেতে থাকে। তারা জানতে পারে এ কোনো সাধারণ মেয়ে নয়, সে হচ্ছে ভয়ানক এক অ্যাসাসিন যে আগেও অনেক মাফিয়াকে মেরেছে। সেই সাথে তার ট্রাভেল হিস্ট্রি থেকে জানতে পারে সেদিন যেখান থেকে পলিটিশিয়ানকে শট নেওয়া হয়েছিল সেদিন লেডি ডেথ সেখানেই ছিল। এছাড়াও তারা লেডি ডেথের সাথে ফিনিক্সের কিছু গোপন ডিল সম্পর্কে জানতে পারে, যা হলো সেদিন সেই পলিটিশিয়ান আমেরিকার সাথে ডিল করতে সক্ষম হলে তা ফিনিক্সের ড্রাগের বিজনেসের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতো। সেই সাথে তার রাজত্ব ধীরে ধীরে ধ্বংস হয়ে পড়তো, যার জন্যই ফিনিক্স চায়নি সেদিন সেই মেক্সিকান পলিটিশিয়ান আমেরিকার সাথে ডিল করুক। এই জন্যই সে লেডি ডেথকে ভাড়া করে সেই পলিটিশিয়ানকে হত্যা করার জন্য। এই পুরো ক্লিং মিশন তারা এমন ভাবে সেট আপ করে যেন সেটা দিয়ে কোনো আমেরিকানকে ফাঁসানো যায়, আর ফিনিক্স এই গেমে ব্যান্ডনকে ফাঁসিয়ে দেয়। এই সবকিছু জানার পরেও ফ্রাঙ্কলিন বুঝতে পারছিল না ফিনিক্সের সাথে ব্যান্ডনের কি এমন শত্রুতা রয়েছে। এবার ব্যান্ডন জানায় যখন ফিনিক্স ব্যান্ডনের টিমে ছিল তখন সে অনেক উল্টাপাল্টা কাজ করত, আর ব্যান্ডন তার সেই ভুলগুলো ধরিয়ে দিত। এছাড়াও ফিনিক্স ইলিগালি ভাবে মিশনের নাম দিয়ে বেশ কিছু ড্রাগ লর্ডকে একাই খেয়ে দিয়েছে, যার জন্য ব্যান্ডন তাকে তার টিম থেকে সাসপেন্ড করে দিয়েছিল। আর এই কারণে ফিনিক্স ব্যান্ডনের উপর বেশ খেপা। অন্যদিকে আমরা জিরোকে দেখতে পাই যে ইতিমধ্যেই পৌঁছে গেছে ফিনিক্সের সেই আয়ারল্যান্ডের বাড়িতে। এদিকে দূর থেকে ফিনিক্সও জিরোকে দেখে ফেলে, কিন্তু সে তাকে কিছু না বলে ঘাপটি মেরে বসে থাকে সুযোগের অপেক্ষায়। এদিকে অফিসার ফ্রাঙ্কলিন লেডি ডেথকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে সেও আসল সত্য ঘটনা জানায় যেটা ব্যান্ডন তাকে বলেছে। ফ্রাঙ্কলিন লেডি ডেথকে বলে যদি সে এবার ফিনিক্সকে ধরতে সাহায্য করে তবে তার শাস্তি কমিয়ে দেওয়া হবে। লেডি ডেথ রাজি হলে ফ্রাঙ্কলিন জানায় সে কল দিয়ে ফিনিক্সকে জানাবে সে ব্যান্ডনকে হত্যা করতে সক্ষম হয়েছে, আর এই নিউজ শুনে ফিনিক্স অবশ্যই তাকে তার গোপন আস্তানায় ডেকে পাঠাবে। ফলাফল তার সাথে
রাতে ফ্র্যাঙ্কলিনের স্পেশাল ফোর্সের সেই টিম পৌঁছে যাবে তার আস্তানায়। প্ল্যান অনুযায়ী লেডি ডেথ ফিনিক্সকে সবকিছু জানালে ফিনিক্স সেই ফাঁদে পা দেয় আর লেডি ডেথকে তার আইল্যান্ডের বাসায় ডেকে পাঠায়। এবার ফ্র্যাঙ্কলিন তার পুরো স্পেশাল ফোর্সের টিম পাঠিয়ে দেয় ফিনিক্সের অধ্যায় শেষ করার জন্য। অন্যদিকে জিরো চলে আসে একদম ফিনিক্সের মেইন বেডরুমে আর সেখানে সে একটি ফটো দেখতে পায়। সেই ফটোতে দেখতে পায় এই ফিনিক্স যে এতদিন ডোনাল্ডের সিকিউরিটির পরিচয় দিয়ে আসছিল সে আসলে কোনো সিকিউরিটি নয়, বরং সে হচ্ছে ডোনাল্ড সাউথের একমাত্র ছেলে। মানে এই বাপ বেটা মিলে পুরো কিলিং মিশন বানিয়েছে আর তাদের ডাগের ব্যবসা টিকিয়ে রাখতে লেডি ডেথকে ভাড়া করে সে পলিটিশিয়ানকে উড়িয়ে দিয়েছে, সেই সাথে ব্যাননকে ফাঁসিয়েছে। জিরো ফটো দেখে সব ব্যাপার বুঝে ফেলে। এমন সময় ফিনিক্স এসে জিরোর উপর আক্রমণ চালায় আর মুহূর্তে বেদম কেলিয়ে তাকে পুলের পানিতে চেপে ধরে আর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে জিরো পায়ে আধমরা হয়ে পড়ে। অন্যদিকে লেডি ডেথ ব্যান্ডনকে নিয়ে পৌঁছে যায় ফিনিক্সের বাসার মেইন গেটে। সেই সাথে পুরো এক স্পেশাল ফোর্সের টিম চারপাশ থেকে ফিনিক্সের বাড়ি ঘিরে ফেলে আর থমাস দূর থেকে তার স্নাইপার নিয়ে পজিশন নেয় তাদের কাভার দেওয়ার জন্য। ফিনিক্স গেট খুলেই লেডি ডেথের সাথে ব্যান্ডনকে জীবিত দেখে জিজ্ঞেস করে সে কেন এখনো জীবিত। লেডি ডেথ জানায় ব্যান্ডনের সাথে তোমার শত্রুতা, তাই তুমি তার সাথে হিসাব বুঝে নাও। কিন্তু চতুর ফিনিক্স সবকিছুই বুঝে যায় আর কোনো সুযোগ না দিয়ে লেডি ডেথের গায়ে গুলি চালিয়ে দেয় আর ব্যান্ডন সাথে সাথেই তার হ্যান্ডকাফ খুলে ফিনিক্সের ওপর আক্রমণ করে বসে। এদিকে পুরো স্পেশাল ফোর্সের একটি টিম আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে আর দূরে থেকে থমাস সম্পূর্ণ বিষয় স্নাইপার স্কিউব দিয়ে নজরদারি করতে থাকে। ব্যান্ডন নিজেও ফিনিক্সের সাথে পেরে ওঠে না, তাই ফিনিক্স কিছুক্ষণের মধ্যেই ব্যান্ডনকে মেরে তার হোস্টেস বানিয়ে নেয়। এই সব কিছু দেখে ফ্র্যাঙ্কলিন থমাসকে অর্ডার দেয় ফিনিক্সের ওপর শট নেওয়ার জন্য, কিন্তু ফিনিক্স এমন ভাবে ব্যান্ডনকে ধরে রেখেছে যে তার নেওয়া শট একটু এদিক সেদিক হলেই তার ছেলের খুলি উড়ে যাবে। অন্যদিকে লেডি ডেথ কোনো রকমে উঠে দাঁড়াতে সক্ষম হলে সে জিরোকে দেখতে পায় আর জিরো দ্রুত তার বাঁধন খুলে দিতে বলে। এদিকে ফ্র্যাঙ্কলিন বারবার থমাসকে অর্ডার দিতে থাকে দ্রুত ফিনিক্সের ওপর শট নেওয়ার জন্য। থমাস কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ তার একটি ভুল শটের জন্য তার ছেলের প্রাণ চলে যেতে পারে। এবার থমাস তার জীবনের সব অভিজ্ঞতার ওপর বিশ্বাস রেখে অনেকক্ষণ ধরে ফিনিক্সকে টার্গেট করে চোখ বুঝে এক শট নেয় আর এদিকে সত্যি সত্যি ফিনিক্সের চ্যাপ্টার খতম হয়ে যায়। ব্যান্ডন তার বাবার এমন নিখুঁত শট না দেখে একদম স্ট্যাচু হয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। অন্যদিকে ডোনাল্ড সাউথ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লেডি ডেথ তাকে বেদম কেলিয়ে স্পেশাল ফোর্সের হাতে তুলে দেয়। সম্পূর্ণ মিশন শেষ হয়ে গেলে ব্যান্ডন জিরোর কাছে আসে আর তাকে এই কেস থেকে মুক্তি করার জন্য ধন্যবাদ জানায়। এমন সময় সেখানে ব্যান্ডনের বাবা চলে আসে আর ব্যান্ডনকে জানায় এটা ছিল আমার জীবনের সব থেকে ভয়ানক একটা শট। এটা বলেই সে তার ছেলেকে জড়িয়ে ধরে। এদিকে আমরা আরো হেলিকপ্টার আসতে দেখতে পাই তাদের নিয়ে যাওয়ার জন্য আর সেখানে লেডি ডেথকেও গ্রেপ্তার করা হয়। মুভির এক্সপ্লেনেশন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।